ইরফান মাইরাকে ছেড়ে বাঁ হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে ডান হাতে মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কি খাবে? মাইরা নাক টেনে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান ভ্রু কুঁচকে বলে, পেটে কিছু আছে? ফুচকা পরে খাবে, এর আগে কি খাবে বলো। মাইরা কিছুই বলল না। ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। এরপর বেড থেকে উঠতে নিলে মাইরা ইরফানের হাত টেনে বলে, কোথায় যাচ্ছেন? ইরফান মাইরার দিকে তাকায়, মৃদুস্বরে বলে, কোথাও যেতাম না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, উঠছিলেন যে? ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, শুদ্ধকে খাবার এনে দিতে বলবো, আমার কাছে আমার ফোন নেই। মাইরা তার বেডের পাশ থেকে ইনায়ার ফোন নিয়ে ইরফানের হাতে দিয়ে বলে, এই ফোন দিয়ে ফোন করুন, যেতে হবে না আপনাকে। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। ইনায়ার ফোন থেকে শুদ্ধকে কল দিয়ে কথা বলতে থাকে। মাইরা ইরফানের বাঁ হাতে শার্টের হাতা গুটিয়ে কনুই পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে দিল। এরপর ইরফানের ডান কান থেকে বাম কানে ফোন ধরিয়ে দিয়ে ইরফানের বাঁ হাতে ফোন ধরতে বলে। ইরফান নীরবে মেনে নিল। ফোনে কথা বলতে বলতে মাইরার কার্যকলাপ দেখতে থাকে। মাইরা ইরফানের ডান হাতে শার্টের হাতাও গুটিয়ে দিল কনুই পর্যন্ত। ইরফান কল কেটে ফোন পাশে রাখল। মাইরা তার কাজ শেষ করে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন আপনাকে একটু মানুষ মানুষ লাগছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, এতক্ষণ কি লাগছিল? মাইরা মিটিমিটি হেসে বলে, এমনিতেও আপনি গন্ডার, আর কিছুক্ষণ আগে আপনাকে পাগল গন্ডারের আপডেট ভার্সন লাগছিল। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না তাই না? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তো ভালোই। কথাটা বলতে বলতে দুই হাতে ইরফানের এলোমেলো চুলগুলো সুন্দর করে ঠিক করে দেয়। ইরফান মাইরার গালে হাত দিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, এত বড় হয়েছ কবে? মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি বড়ই ছিলাম, আপনি বুঝতেন না সেটা কার দোষ? ইরফান গম্ভীর গলায় বলে, লিটল গার্ল হয়ে যাও, এত বড় হতে হবে না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আগে যে সারাদিন বলতেন বড় হব কবে, কেন বলতেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, বিকজ। মাইরা দুই হাতে ইরফানের মুখ চেপে ধরে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, শুনবো না। ইরফান তার মুখ থেকে মাইরার হাত সরিয়ে মৃদুস্বরে বলে, হোয়াই? মাইরা মিনমিন করে বলে, আমি জানি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলল, কি জানো? মাইরা চোখ নিচে নামিয়ে আমতা আমতা করে বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। ইরফান নিঃশব্দে হাসল। মাইরাকে নিজের সাথে জড়িয়ে নিল। মাইরা কাচুমাচু হয়ে ইরফানের বুকে সেটে থাকল। মাইরা খেয়ে ঘুমিয়েছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, তারেক নওয়াজ, সীমান্ত সহ আরও দুজন সিনিয়র নিউরোলজিস্ট মিলে একটা মিটিং রুমে বসেছে। মূলত নিউরোলজিস্ট দুজন মাইরার রিপোর্ট দেখে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাদের বক্তব্য রাখে। পেশেন্টকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, তোমরা চাইলে অপারেশনের সব ব্যবস্থা করব। ইরফান কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায়। সবাই ইরফানের দিকে তাকায়। শুদ্ধ দ্রুত উঠে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, উঠলি কেন? বস। ইরফান সামনে বসা দুজন আধবয়সী লোকেদের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে, নো নিড আঙ্কেল, আমি আমার ওয়াইফের ব্রেন নিয়ে ডিল করতে আসিনি। ডিল আমি বিজনেসে করি, নট ট্রিটমেন্ট। কথাটা বলে মিটিং রুম থেকে গটগট পায়ে বেরিয়ে যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ব্যবসা সূত্রে তার মোটামুটি অনেক বড় বড় মানুষদের সাথেই চেনা জানা আছে। তাদের মধ্যে নিউরোলজিস্ট দুজন তার বেশ ভালো পরিচিত। একজন বলে ওঠে, তারেক, তোমার ছেলে বুঝতে চাইছে না কেন? উল্টো আমাদের ভুল বুঝছে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তারেক নওয়াজ উঠে দাঁড়ালেন। সামনে বসা দুজন ডক্টরের সঙ্গে হাত মিলিয়ে বলে, জানোই তো ও কেমন, কিছু মনে করো না, ওকে বুঝিয়ে বলছি আমরা। কথাটা বলে তারেক নওয়াজ বেরিয়ে যায়।
ইরফানের পিছু পিছু শুদ্ধ আর ফাইজ বেরিয়ে গিয়েছে। সীমান্ত তার সিনিয়র ডক্টরদের সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইরফান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি ব্যস্ত শহরটায়, চোখে মুখে অসহায়ত্ব। তার বাডফ্লাওয়ার ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না, সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। কবে বাডফ্লাওয়ার তার এত আপন হয়ে গেল? শুধু আপন না, ওইটুকুতেই সীমাবদ্ধ নেই। বাডফ্লাওয়ার তার আসক্তির চেয়েও ভয়াবহ কিছু। বাডফ্লাওয়ার ছাড়া শিশলা অপূর্ণ। ইরফানের মন থেকে উত্তর আসে, অবশ্যই অপূর্ণ। ঝাপসা আলোয় আলোকিত আকাশপানে অসহায়ত্বে ঘেরা দৃষ্টি রেখে ইরফান বিড়বিড় করে, বাডফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে একটু জোর নেই, আওয়াজ বেরোতে চায় না। ইরফান নিজেকে সামলে নিতে চেষ্টা করে, দুই হাত জমা করে মুখের সামনে নিয়ে বেশ কিছুক্ষণ রাখে। মাইরার হাসিমুখ চোখের সামনে ভেসে ওঠে। সেই চঞ্চল মেয়ে যাকে সে এক বিন্দু টলারেট করতে পারত না, আজ তাকে ছাড়া বাঁচার কথা ভাবনাতে আনতে পারে না। ওভাবেই বিড়বিড় করে, ইউ নো বাডফ্লাওয়ার, আমি তোমার কিচ্ছু হতে দিব না। হঠাৎই মাথায় কিছু আসে, দ্রুত পকেট থেকে ফোন বের করে। বেশ কিছুক্ষণ ফোন ঘেঁটে ঘেঁটে কারো নাম্বারে কল করে। ওপাশ থেকে কল রিসিভ হয় না। ইরফান বিরক্ত হয়, বারবার কল করতে থাকে। প্রায় 5 বার কল কেটে যাওয়ার পর 6বার কল রিসিভ হয়। ইরফান সালাম দেয়, ওপাশ থেকে সালামের উত্তর নেয় কেউ। ইরফান গলা ঝেড়ে বলে, আঙ্কেল, আমি ইরফান। ওপাশ থেকে বলে, আরে ইরফান আব্বু, কেমন আছো? ইরফান টুকটাক কথা বলে, এরপর জিজ্ঞেস করে, আঙ্কেল তুমি কোথায়? আমি তো চট্টগ্রাম আব্বু। কেন, কি হয়েছে? তুমি কি টোটালি পেশেন্ট দেখা অফ করে রেখেছো আঙ্কেল? নিজেদের প্রয়োজনে দেখি আব্বু। ইরফান ছোট করে বলে, আঙ্কেল, তুমি তোমার সকল কলিগদের তোমার বাসায় ইনভাইট করো, আমি নেক্সট 2 আওয়ার্সের মধ্যেই তোমার বাসায় আসছি। অপর পাশের ব্যক্তি অবাক হয়ে বলে, তুমি কি চট্টগ্রামে ইরফান? ইরফান মৃদু স্বরে বলে, আমি ঢাকায় আঙ্কেল, তোমাকে যা বললাম তা করো। কথাটা বলি ইরফান কল কেটে দীর্ঘশ্বাস ফেলে। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। সীমান্ত ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফানকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ থাকে। কিছু সময় পেরোলে গলা ঝেড়ে ডাকে, ইরফান। ইরফান সীমান্তর ডাকে একটু নড়ে চড়ে দাঁড়ায়, তবে কিছুই বলে না। সীমান্ত মৃদু স্বরে বলে, রিস্ক না নিলে কি করে হবে বলতো? ইরফান সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সীমান্তর দিকে তাকায়। সীমান্তর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি নিব না কোনো রিস্ক। আমার বাডফ্লাওয়ারের ক্ষেত্রে কোনো রিস্ক নিব না আমি। শুনতে পেয়েছিস? তোদের এই টাকা কামানোর মেশিনরূপী ডক্টরদের আর একবার আমার সামনে দেখলে, আই সোয়ার, সব কটাকে মার্ডার করে ফেলব। সীমান্ত চোখ বড় বড় করে বলে, আরে কি বলছিস? তারা ভালো মানের। ইরফান রেগে বলে, ভালো মাই ফুড। ওরা আমার বাডফ্লাওয়ারের রিপোর্টটাই তো ঠিক করে দেখেনি, আর বলে দিল অপারেশন করাতে হবে। আমার বাডফ্লাওয়ারের ব্রেন কি ওরা ফুটবল ভেবেছে যে ওরা বলবে আর আমি ওদের খেলতে দেব? সীমান্ত কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। ইরফান আবারও রেগে বলে, তুই আমায় এই নিউজ আরও আগে কেন দিলি না? ও তোদের হসপিটালে আরও 3 মাস আগে এসেছে, আমি কেন জানলাম না? এখন আমি কি করব? আমার বাডফ্লাওয়ার। কথা জড়িয়ে আসে ইরফানের। সীমান্ত অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ছেলেটা নিজেও জানে বোঝে, অথচ অবুঝের মতো আচরণ করছে। শুদ্ধ ফাইজ এগিয়ে এসে ইরফানকে ছাড়িয়ে নেয় সীমান্তর থেকে। ইরফান চোখ বুজে নিল। শুদ্ধ ইরফানের কাঁধে হাত রেখে বলে, এত ভয় পাচ্ছিস কেন? অনেক পেশেন্ট সুস্থ হয়ে যায়, নিজেকে শক্ত কর। ইরফান শুদ্ধর হাত তার কাঁধ থেকে ঝাড়া দিয়ে রেগে বলল, আমি আমার বাডফ্লাওয়ারের অপারেশন করাবো না, ওরা বিজনেস করতে চাইছে। ফাইজ অপর পাশ থেকে বলল,
ইরফান, আমাদের কথাটা। ইরফান চিৎকার করে বলে, আমি কারো কথা শুনতে চাই না। লিভ মি অ্যালোন। আমার বাডফ্লাওয়ারকে নিয়ে কাউকেই ভাবতে হবে না। তারেক নওয়াজ ইরফানের চিৎকার শুনে এগিয়ে আসে। ইরফান এগিয়ে যেতে গিয়ে তার বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলতে নেয়, ইরফান। ইরফান অসহায় কণ্ঠে বলে, বাবা প্লিজ। অপারেশন ছাড়া বাকি 999টি ওয়ে আমি অবলম্বন করব। যে কোনো একটা ওয়েতে বাডফ্লাওয়ার ঠিকই সুস্থ হয়ে যাবে। এই টপিকে আমার সাথে কেউ কোনো কথা বলবে না। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন কি করবে? ইরফান মাইরার কেবিনের দিকে যেতে যেতে বলে, ইয়ামিন আঙ্কেল চট্টগ্রামে আছেন। আমি আর কিছুক্ষণের মাঝেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। তারেক নওয়াজ অবাক হয়ে বলেন, তুমি তার খোঁজ কোথায় পেলে? ইরফানের ছোট করে উত্তর, পেয়েছি। তারেক নওয়াজ ভীষণ অবাক হয়। 12 বছরের বেশি হবে ইয়ামিনের সাথে তার কোনো সম্পর্ক নেই বললেই চলে। ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল তাদের। এরপর টোটালি আর কোনো যোগাযোগ ছিল না। ইরফানের সাথে ইয়ামিনের কন্টাক্ট ছিল। ইরফান মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মাইরাকে না দেখে দ্রুত কেবিনের ভেতর প্রবেশ করে। ভেতরে রুমা নওয়াজ, ইনায়া, ফারার সাথে মাইরার মা আর ছোট ভাই এসেছে। বাচ্চা ছেলেটি বেডের কোণায় বসে বসে কাঁদছে। ইরফান কিছু বলার আগেই রুমা নওয়াজ এগিয়ে এসে বললেন, ইরফান, দেখ তো বাবা, মাইরার কি হয়েছে? ওর মা ভাইকে দেখে সেই যে বেলকনিতে গিয়ে দরজা আটকে বসে আছে। আমরা এত করে ডাকছি, মেয়েটা আসছেই না, দরজাও খুলছে না। ইরফান তার মায়ের কথা শুনেই দ্রুত পায়ে বেলকনির দরজার কাছে এসে দাঁড়ায়। মৃদু স্বরে ডাকে, বাডফ্লাওয়ার। সাথে সাথেই দরজা খুলে যায়। ইরফান অবাক হয়ে সামনে তাকায়। মাইরা কান্নামাখা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত মাইরার দিকে এগিয়ে গিয়ে 2 হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে বলে, হোয়াট হ্যাপেন বাডফ্লাওয়ার? মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লাবিবের বাবা তাকে সেদিন ওভাবে বলার পর সে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে আর কখনো তার পাতানো মা ভাইয়ের সাথে কথা বলবে না, তাদের কাছে যাবে না। কিন্তু আজ তাদের দেখে যে মাইরার ভীষণ কষ্ট হচ্ছে। ইরফান আবারও নরম সুরে বলে, বাডফ্লাওয়ার, কি হয়েছে বলো? মাইরা 2 হাতে ইরফানকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কেঁদে দেয়। ইরফানের বুকে থুতুনি ঠেকিয়ে মাথা উঁচু করে রেখে ফোপাতে ফোপাতে বলে, আপনি কোথায় ছিলেন শিশলা? ইরফান মাইরার চোখের পানি মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, আমি ডক্টরের সাথে কথা বলছিলাম। মাইরা ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। তার মার ভাইয়ের সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে তার। ইরফান মাইরার মুখটা উঁচু করে মৃদু স্বরে বলে, কি হয়েছে বলো? কান্না করলে মাথা ব্যথা বাড়বে। কেউ কিছু বলেছে তোমায়? মাইরা নিজেকে সামলালো। এরপর নাক টেনে বলল, আমার নিজের কেউ নেই শিশলা। ইরফান অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরা থেকে থেকে কেঁপে ওঠে। আবারও নাক টেনে বলে, আমার মার ভাই ওরা আমার নিজের নয়, ওদের চলে যেতে বলুন। মাইরার কথায় ইরফান ভীষণ অবাক হয়। আলতো হাতে মাইরার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই বাডফ্লাওয়ার, তোমাকে কে কি বলেছে আমায় বলো। মাইরা কান্না মাখা চোখে চেয়ে আবেগী স্বরে ডাকে, শিশলা। মাইরার এমন ডাক যেন ইরফানের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। ইরফান মাথা নিচু করে মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, মাই বাডফ্লাওয়ার, কি হয়েছে বলো, আমি সব ঠিক করে দেব। মাইরা চোখ বুজে নেয়, নাক টেনে বলে, আমার মা ভাই আমার নিজের নয়, সত্যি বলছি। ইরফান মাইরার ঠোঁট জোড়া একটা চুমু খায়। এরপর মাইরার মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট তাদের সাথে কথা বলছো না কেন? তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি ওদের সাথে কথা বলতে চাই না। আমার পরিবার না থাকতে আপনি আমায় মানবেন না।
কি বাচ্চামি কথাবার্তা! ইরফান চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকে বলল, এসব উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি ইরফান তাকে ধমকাবে। মাইরা অভিমানী চোখ জোড়া নামিয়ে ইরফানকে ছেড়ে দাঁড়ালো। ইরফানের সামনে থেকে সরে যেতে চাইলে ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরা নিজেকে ছাড়াতে মোস্টামুষ্টি করে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, স্টুপিড গার্ল, রাগিও না আমায়। মাইরা ইরফানের দিকে চেয়ে রেগে বলে, ছাড়ুন বলছি, আমি কারো সাথেই কথা বলবো না। কথাটা বলে মাথা নিচু করে গাল ফুলিয়ে রাখে। ইরফান ডান হাত মাইরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, ইউ নো, ইউ আর মাই হার্ট। মাইরার শরীর শিরশির করে। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, নিজের হার্টকে কেউ নিজের থেকে আলাদা করে? মাইরা তেরা কণ্ঠে বলে, আপনার তো হার্টই নেই, আপনি হার্টলেস। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। এই স্টুপিডকে সে কী বলে আর এটা কি বোঝে? মাইরা ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে হাসে। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, হার্ট আছে কি নেই এর প্রুফ দিয়ে দেব ভেরি সুন। আগে সুস্থ করে নেই তোমাকে, দেন সব বোঝাবো স্টুপিড। মাইরা চোখ ছোট ছোট করে বলে, কিভাবে বোঝাবেন? কথাটা বলে ইরফানের বুকের বাপাশে মাইরা তার ডান হাতের 2 আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলে, এই জায়গা কেটে আপনার হাত দেখাতে হবে, তাহলে আমি বুঝব। কিন্তু এমন করলে তো আপনি বাঁচবেন না, তাহলে কিভাবে হবে? ইরফান মাইরার গলার ভাঁজে আঙুল চালিয়ে বলে, আমি মারা গেলে তুমি শোক পালন করতে পারলে তোমাকে এভাবেই বোঝাবো। মুহূর্তেই মাইরার চোখ জোড়া ভরে ওঠে। করুণ সুরে ডাকে, শিশলা। ইরফান কেমন করে যেন তাকায় মাইরার চোখের দিকে। মেয়েটি এত আবেগ নিয়ে এই নাম কিভাবে উচ্চারণ করে ইরফান ভেবে পায় না। ইরফান মাইরার কপালে শব্দ করে চুমো এঁকে মাইরার চোখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, বাডফ্লাওয়ার আর শিশলা একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হওয়ার আর্জি উপরওয়ালার কাছে। এবার ঠিক আছে? মাইরার চোখ জোড়ায় আরও খানিক বিন্দু বিন্দু পানি জমে। মাথা নেড়ে সম্মতি জানায়। লাবিব বেলকনিতে এসে মাইরার পায়ের কাছে দাঁড়িয়ে তার ছোট ছোট 2 হাতে মাইরার পা ধরে। এরপর মাথা উঁচু করে মাইরার দিকে তাকিয়ে ডাকে, আপুই, আপুই, আমাকে কুলে নাও। মাইরা লাবিবের কথা শুনে মাথা নিচু করে তাকায়। তার চোখে পড়ে লাবিব টলমল চোখে তার দিকে চেয়ে আছে। মাইরার কাঁদতে ইচ্ছে করল, নিচু হতে গিয়েও হলো না। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে ডাকে, শিশলা। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, ওকে কোলে নাও বাডফ্লাওয়ার। মাইরা মাথা নেড়ে বলে, ওর বাবা আমায় অনেক কথা শুনিয়েছে, আমি মার ভাইয়ের সাথে মিশলে ওর বাবা অনেক রাগ করে। ইরফান মাইরার কথা শুনে অবাক হয়। লাবিব ফুপিয়ে ওঠে, আপুই, আপুই আমাকে কুলে নাও, আপুই। ইরফান মাইরাকে ছেড়ে কিছুটা ঝুঁকে বাঁ হাতে নিজেই লাবিবকে কোলে নিল। এরপর মাইরাকে ডান হাতে তার দিকে টেনে আনে। মাইরার মাথা তার বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে বাডফ্লাওয়ার, আমাকে বলো, নয়তো সলভ করব কিভাবে? লাবিব কান্নামাখা চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরাও টলমল চোখে লাবিবের দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। লাবিবের বাবা যে তাকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছে, সে আবারও কি করে এদের দিকে মুখ তুলে তাকাবে? সে তো পারছে না। ইরফান দ্রুত মাইরার মাথা উঁচু করে ধরে। মাইরার চোখ বন্ধ। বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। ইরফান ডান হাতে মাইরার চোখের পানি মুছে দেয়। এরপর মৃদু স্বরে ডাকে, বাডফ্লাওয়ার। মাইরা চোখ খোলে না। ইরফান ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে তাকায়। লাবিবও ঠোঁট উল্টে শব্দহীন কেঁদে দেয়। ইরফানের দিকে চেয়ে বলে, খুচিবডুলা ভাই, আপুই কোথা বলি না কিনু। ইরফান ভ্রু কুচকে তাকায়। এক স্টুপিড আরেক স্টুপিডকে তার উল্টাপাল্টা নাম শিখিয়েছে।
ইরফান এসব রেখে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, বলবে, ওয়েট। মাইরার দিকে চেয়ে গলা ছেড়ে বলে, বাটফ্লাওয়ার, চোখ খোলো। মাইরা চোখ খুলল না। ইরফান আবারও ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার কোনো রেসপন্স না পেয়ে ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। সাথে সাথে মাইরা চোখ বড় বড় করে তাকায়। দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ডান হাতে মাইরাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মাইরা ছটফটায় নিজেকে ছাড়াতে, তবে পারে না। কিছুক্ষণ পর ইরফান নিজেই মাইরাকে ছেড়ে দেয়। মাইরা দ্রুত ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠোঁটজোড়া মুছে লাবিবের দিকে তাকালে দেখল, লাবিব অবুঝ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। মাইরা হঠাৎই সোজা হয়ে দুই হাতে ইরফানকে ধাক্কা দিয়ে রেগে বলে, অসভ্য লোক, আমার ভাইকে আপনার চোখে পড়ে না। ইরফান মাইরাকে কিছুই বলল না। ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে, তোমার আপুই আমার কি হয় বলো তো? লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বউ। ইরফান আবারও প্রশ্ন করে, বউদের কি করতে হয়? লাবিব আবারও কিছু একটা ভেবে বলে, আদল। আমি আমার বউকে কি করেছি? লাবিব সাথে সাথে উত্তর দেয়, আদল। ইরফান ঠোঁট বাঁকায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। বাঁ হাত কোমরে দিয়ে ডান হাতে লাবিবের কান টেনে বলে, এই ছানা, এসব পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? লাবিব ঠোঁট উল্টে বলে, খচিবডুলা ভাই। মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। ইরফান স্বাভাবিকভাবে মাইরার দিকে তাকায়। মাইরা রেগে বলে, আপনি আসলে একটা অসভ্য লোক। ইরফান তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে নিয়ে মৃদু স্বরে বলে, আই নো। এসব বাদ দাও। তোমার ভাই হাসছে দেখো, ওকে কোলে নাও। মাইরার সাথে সাথে লাবিবের দিকে তাকায়। সত্যিই লাবিব হাসছে। মাইরা আবারও ইরফানের দিকে তাকালে ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, আমি সব প্রবলেম সলভ করে দেব। ও তো বাচ্চা, রাইট? ওকে কোলে নাও। মাইরা টলমল চোখে ইরফানের দিকে তাকায়। ঠোঁট উল্টে বলে, আপনি এত ভালো কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললে আমি অসভ্য। মাইরা লাবিবকে কোলে নিয়ে মুখ বাঁকিয়ে বলে, অসভ্যই আপনি। আমার ভোলা ভালা ভাইটাকে কী সব উল্টাপাল্টা শিখিয়েছেন? ইরফান কিছুই বলল না। মাইরা লাবিবের দুই গালে অগণিত চুমু খায়। লাবিব দুই হাতে মাইরার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব রেখে ওর সাথে কথা বলো। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফানকে পাত্তা না দিয়ে লাবিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া, তুই আপুইকে ছাড়া আর কাঁদবি না, আচ্ছা? লাবিব ঠোঁট উল্টে বলে, কাঁদবো। আপুই, তুমি আমাকে কুলে নাওনি কিনু? তুমু খাওনি কিনু? মাইরা লাবিবের গালে চুমু খেয়ে বলে, এই যে এখন নিয়েছি, চুমুও খেয়েছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমরা দুই ভাই বোন কি কিসের খেলা খেলো, স্টুপিড? মাইরা লাবিব দুজনেই ইরফানের দিকে বিরক্ত চোখে তাকায়। লাবিব বিড়বিড় করে, খুচিবডুলা ভাই। মাইরা ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমাকে আর ভাইকে শুধু ডিস্টার্ব করেন কেন? ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়ায় শব্দ করে চুমু খেয়ে বলে, আমার জিনিস সবাইকে বিলিয়ে দেওয়ার হ্যাবিট ছুটাবো, স্টুপিড। মাইরা কিছু বলতে গেলে ইরফান মাইরাকে চুপ করিয়ে বলে, তোমার ভাইয়ের বাবা তোমাকে কি বলেছিল? ফাস্ট ফাস্ট বলবে। মাইরার মুখটা মলিন হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে লাবিবের দিকে তাকায়। তার মা আর ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মাইরা তো এদের নিজের চেয়েও বেশি কিছু ভাবে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, স্পিক আপ বাটফ্লাওয়ার। মাইরা ইরফানের দিকে চেয়ে থেমে থেমে সবটাই বলে। লাবিবের বাবা তাকে সেদিন যা যা বলেছিল সবই বলে ইরফানকে।
সব শুনে ইরফান 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে, বিড়বিড় করে, বাস্টার্ড, বাডফ্লাওয়ার সুস্থ হওয়া পর্যন্ত উড়ে নে। মাইরা ইরফানের দিকে চেয়ে ভারী গলায় বলে, আমার নিজের মা বাবা কেউ নেই শিশলা। শ্যামা মা জন্মের সময় মারা গিয়েছে, আর বাবা কয়েক মাস পর মারা গিয়েছে। কথাটা বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান 2 হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের পানি মুছে দেয়। নরম সুরে বলে, ডোন্ট ক্রাই বাডফ্লাওয়ার, আমি সব ঠিক করে দেব, ওকে? অ্যান্ডার কখনো বলবে না তোমার কেউ নেই, সবাই আছে তোমার। একটু থেমে আবারও বলে, তোমার ভাইয়ের বাবা ভালো মানুষ নয়, আর খারাপ মানুষদের জন্য ভালো মানুষদের মনে কষ্ট দিতে নেই। তোমার মার ভাইয়ের কোনো দোষ নেই, রাইট? তাহলে তাদের কেন কষ্ট দিচ্ছ? মাইরা বলতে নেয়, কিন্তু লাবিবের বাবা। ইরফান মাঝপথে বলে, বলেছি না সব ঠিক করে দেব। সে নিজেই তোমার কাছে এসে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলবে। মাইরা অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান মাইরার কপালে চুমু খেয়ে বলে, এত জানতে হবে না, এসো, তোমার মায়ের সাথে কথা বলবে। কথাটা বলে মাইরার হাত ধরে বেলকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করে। মাইরার হাত ছেড়ে দিলে মাইরা এগিয়ে যায় তার মায়ের দিকে। লাবিবকে বেডের উপর নামিয়ে দিয়ে মাইরা নিজেই তার মাকে জড়িয়ে ধরে। ইরফান কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। মাইরার মা মাইরার পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে, আমাদের কাউকে একটিবার কেন বললি না মা? মাইরা নীরবে চোখের পানি ফেলে। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে ছেড়ে দাঁড়ায়। মাইরার মা মাইরার চোখের পানি মুছে দেয়। মাইরা নাক টেনে বলে, আমার জন্য তোমার কত অশান্তি হয়, আমি না থাকলে তো সেসব আর হবে না। মাইরার মা মাইরার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার মেয়ের চেয়ে আমার কাছেও সব সস্তা শান্তি বড় হয়েছে কখনো? ওসব ভাবতে না করি না আমি তোকে, ওসব আমি বুঝে নেব। তোর মায়ের ভালোবাসা তোর চোখে পড়ে না মা? তুই ছাড়া তোর এই মা শূন্য বুকে কিভাবে থাকবে? একবারও ভাবিসনি কেন? মাইরা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদে। মায়ের বুকে মাথা রেখে কান্না ভেজা গলায় অভিযোগ করে, তোমার স্বামী বলেছে আমি তোমার আর ভাইয়ের সাথে কথা বললে সে আমাকে মেরেই ফেলবে। বলেছে আমি নাকি তোমাদের জাদু করেছি, তাই তোমরা আমাকে ভালোবাসো। বলেছে তুমি তো আমার নিজের মানাও, একদিনও পেটে ধরনি। তবে কেন তোমাকে মা ডাকি? ওসব শুনে আমার কষ্ট হয়েছে মা। সবাই কেন বলে তুমি আমার মা নও? কাঁদতে কাঁদতে বলা মাইরার কথাগুলো শুনে মাইরার মা নীরবে চোখের জল ফেলেন। রুমা নওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারা ইনায়ার চোখে পানি। মাইরা তাদের চেয়ে কত ছোট, অথচ মেয়েটার জীবনে কত কষ্ট। একটা মানুষ কতটা কষ্ট পেলে তার বাঁচার ইচ্ছে মরে যায়। মাইরা আবারও বলে, তোমার স্বামী বলেছে আমি নাকি কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরকে তাড়িয়ে দিলেও তো তারা আর আসে না। কিন্তু আমি বারবার তোমার আর ভাইয়ের কাছে যাই। আমি তো আমার পরমা ভাইকে অনেক ভালোবাসি, সেটা কেউ কেন বোঝে না মা? ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মাইরার প্রতিটা আহাজারি শুনল। নির্জীব চোখে মাইরার পানে চেয়ে রইল কতক্ষণ কে জানে। তার বাডফ্লাওয়ার এত দুঃখ নিয়ে হেসে খেলে বেড়াতো, সে ছাড়বে না ওই বাস্টার্ডকে। শুধু তার বাডফ্লাওয়ার একবার সুস্থ হয়ে নিক, সুদে আসলে সব ফেরত দেবে। দীর্ঘশ্বাস ফেলে জায়গাটি প্রস্থান করে ইরফান। মাইরার মা মাইরার মাথা তুলে 2 হাতে মাইরার চোখ জোড়া মুছে দেয়। আবারও মাইরার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার সোনা মা তুই। এই যে তোর মা বলছে, ওই লোকটাকে আমি ছাড়ব না। তুই দেখিস আর কখনোই সব পাগলামি করবি না। মাইরা নাক টেনে বলে, তোমাকে কিছু করতে হবে না, শিশলা সব ঠিক করে দেবে বলেছে। মাইরার মা ভ্রু কুঁচকে বলে, শিশলাকে? মাইরা থতমত খেয়ে তাকায়, লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, তোমার মেয়ে জামাই। মাইরার মা মৃদু হেসে মাইরার ভেজা মুখ মুছে দেয়।
মাইরা তার মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমি বাঁচব তো মা? মাইরার কথায় মাইরার মা অসহায় চোখে তাকায়। চোখ জোড়া আবারও ভরে ওঠে। ফারা এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়ে মাইরাকে তার দিকে ফিরিয়ে বলে, এই মাইরা, এসব বাজে কথা কেন বলো তুমি? ইরফান ভাই তোমাকে পাতালে নিয়ে যাবে, তবুও তোমার কিচ্ছু হতে দিবে না, বুঝেছ তুমি? মাইরা ফারাকে জড়িয়ে ধরে হেসে বলে, তুমি অনেক ভালো আপু। ফারা নিজেও মাইরাকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট বোন মাইরার চেয়ে ভালো কেউ এখনো হতে পারিনি, বুঝলে তুমি? মাইরা একটু হাসলেও আবারও নীরবে চোখের পানি ফেলে। সে জানে তার অবস্থা ভালো নয়। তাকে তো ডক্টর নিজেই বলেছিল তার অবস্থার কথা। সে ভুলে যায়নি। এত এত ভালোবাসার মানুষগুলোকে রেখে মাইরার যেতে ইচ্ছে করে না, কিন্তু তার যে মরণ ব্যাধি। ফারা বুঝল মাইরা কাঁদছে। মেয়েটির নিজেরও চোখ ভিজে যায়। মাইরাকে সে কদিনই বা চেনে, অথচ মাত্র কদিনই মেয়েটা এত আপন করে নিয়েছে। ফারার সত্যিই মনে হয় মাইরা তার একদম নিজের ছোট্ট একটা বোন। ছোট বোনেরা ঠিক যেমন চঞ্চল দুষ্টু হয়, মাইরাও তেমনই এক দুষ্টু মিষ্টি চঞ্চল মেয়ে। ইনায়া পেছন থেকে মাইরাকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, এই মাইরা, আমার ভাইয়া তোমাকে ঠিক সুস্থ করে আনবে, বুঝেছ? মিলিয়ে নিও। ইনায়ার কথায় মাইরা মলিন হাসে। মাইরার মা এগিয়ে গিয়ে তার ছেলেকে কোলে নিয়ে রুমা নওয়াজের পাশে বসেন। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে মাইরার মাকে সান্ত্বনা দেয়। ইরফান তার অফিসের অ্যাসিস্ট্যান্ট রাকিবকে কল করে বলে, রাকিব, আমার ইনস্ট্যান্ট হেলিকপ্টার লাগবে। টাইম হাইলি 20 মিনিটস। আমি ঠিকানা মেল করছি। গট ইট? রাকিব আমতা আমতা করলে ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে টাকা ঢালো আর আমার কাজ করো। ওপাশে রাকিব চুপসে গিয়ে বলে, জি স্যার। ইরফান আবারও বলে, কানাডার 2টো টিকিট বুক করে রাখো আজকের মধ্যেই। রাকিব মিনমিন করে বলে, স্যার, আজকে ফ্লাইট না পেলে? ইরফান দৃঢ় কণ্ঠে বলে, পাবে, ফাস্ট করো। কথাটা বলে কল কেটে দেয়। এরপর রাকিবকে এই হসপিটালের ঠিকানা পাঠায়। ফোন পকেটে রেখে 2 হাত আড়াআড়িভাবে বুকে গুজে দাঁড়ায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আকাশপানে, দৃষ্টিতে প্রাণ নেই। পাশে এসে শুদ্ধ কখন দাঁড়িয়েছে ইরফানের সেই খেয়াল নেই। শুদ্ধ বেশ অনেকক্ষণ ইরফানের দিকে চেয়ে রইল। এরপর ইরফানের কাঁধে হাত রেখে ডাকে, ইরফান। ইরফান কিছুই বলল না। আকাশপানে চেয়েই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেকটা সময় পেরিয়ে গেলে ইরফান নির্জীব গলায় বলে, হুম। শুদ্ধ মৃদুস্বরে বলে, সব ঠিক হয়ে যাবে। ইরফান কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পরে বলে, ভার্সিটিতে নেক্সট 1 ইয়ার আমি থাকছি না। ভিসি আঙ্কেলের সাথে আমি কথা বলে নেব। তুই আঙ্কেলের সাথে একবার মিট করে নিস আমার হয়ে। শুদ্ধ মাথা নেড়ে বলে, আচ্ছা। তুই রাকিবকে হেলিকপ্টার ম্যানেজ করতে বললি কেন? ইরফান মৃদুস্বরে বলে, চট্টগ্রাম রওনা হব বাডফ্লাওয়ারকে নিয়ে। ইয়ামিন আঙ্কেল অনেক বড় অনকোলজিস্ট। ওনার আন্ডারে ট্রিটমেন্ট করাবো। এর জন্য 1 সেকেন্ড টাইমও ওয়েস্ট করতে চাই না। শুদ্ধ একটু ভেবে বলে, তোর ইয়ামিন আঙ্কেলও যদি মাইরাকে অপারেশন করাতে বলে? ইরফান এবার ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকায়। রেগে বলে, তোরা বারবার কেন এই টপিক নিয়ে কথা বলছিস? আমি নিতে পারছি না। বাডফ্লাওয়ারের অপারেশনে অনেক রিস্ক। ওর কিছু। ইরফানের গলাটা ভারী হয়ে আসে। চোখ দুটো লাল। ডান হাতের আঙুলগুলো দ্বারা কপাল ঘষে নির্জীব গলায় বলে, আমায় একা ছেড়ে দে। শুদ্ধ কিছুই বলল না। ইরফান একটু পর বলে, ইয়ামিন আঙ্কেল অপারেশন করতে বললে ইনস্ট্যান্ট ওকে নিয়ে ঢাকায় ব্যাক করব অ্যান্ড আজকেই কানাডার ফ্লাইটে উঠব। শুদ্ধ অবাক হয়ে বলে, মাইরার পাসপোর্ট, ভিসা? ইরফান গম্ভীর গলায় বলে, অল কমপ্লিট। শুদ্ধ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর বলে,
কানাডায় আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল আর 1 মান্থ পর। নিজের উপর ভরসা পাচ্ছিলাম না। কি যেন ভেবে বাডফ্লাওয়ারের সব ওকে করে রেখেছিলাম। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। সে সবের কিছুই জানতো না। নিজের বিস্ময় চেপে বলে, মাইরাকে ডিরেক্ট কানাডায় নিয়ে যাচ্ছিস না কেন? ইরফান ঢোক গিলে বলে, নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না তাই। ইয়ামিন আঙ্কেল আমার বাবার মতোই। বাডফ্লাওয়ারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। আই অ্যাম নট শিওর সে পারবে কি না, বিকজ সে আগের মতো প্রফেশনালি সবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আমার ঠিক না লাগলে দেন কানাডা। শুদ্ধ মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে। মৃদু স্বরে বলে, বিজনেসে ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কত বড় সারপ্রাইজ দিয়ে দিল আমায়। ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটায় যেন হাজারো আক্ষেপ দুঃখ কষ্ট চুইয়ে চুইয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বাডফ্লাওয়ার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষদের মতো। আমি ওর থেকে এমনটা কখনো এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে শুদ্ধ। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধর থেকে, আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না। শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটি প্রস্থান করল। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না, ওর স্বভাবটাই এমন, সেই ছোট থেকে দেখে আসছে। অথচ আজ একটা বাচ্চা মেয়ে সত্যিই কীভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝেই যেন নেই। কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মাইরার অপারেশন করাতে হবে। মাইরা আরও 3 মাস আগে ডক্টরের কাছে এসেছিল। তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো, কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মাইরার অবস্থা আর 5 জনের চেয়েও শোচনীয়। কিন্তু ইরফান মানবে না। ও নিজেও জানে বোঝে মাইরার এছাড়া কোনো উপায় নেই, কিন্তু ও সব ওয়ে ট্রাই করবে। শুদ্ধর মাইরাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছে করল, মাইরার এইসব কথা লুকানোর জন্য। মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে। মাইরার কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের প্রোপেলারের ভারী তীব্র শব্দ। প্রোপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মাইরা ইরফানের দিকে চেয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিশলা? ইরফান মাইরার মাথার হিজাব টেনে ঠিক করে দেয়। এরপর মাইরাকে কোলে তুলে নেয়। হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে যেতে মৃদু স্বরে বলে, যেখানে নিয়ে গেলে আমার বাডফ্লাওয়ার সুস্থ হবে সেখানে। মাইরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখল। হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রোপেলারের শব্দ তত তীব্রভাবে মাইরার কানে লাগে, সাথে বাতাস। মাইরা 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মাইরার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞেস করেছিল বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথেই মিলে গেল। তবে মাইরা কি সুস্থ হবে? কথাটা ভেবেই শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নওয়াজ ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মাইরার জন্য দুঃখ করছিলেন, আফসোস করছিলেন।
তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন? অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল তার সে ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রোপেলারটির দিকে চেয়ে রয় খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপুয়ের দিকে তাকায়। ছোট্ট ছেলেটি কী বুঝল কে জানে, সে হাসল না। আর 5 জনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হলো না। মলিন মুখে তার আপুয়ের দিকে চেয়ে রইল। মাইরা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার, অল ওকে? ইরফানের গম্ভীর স্বর, ওকে। কথাটা বলে ইরফান হেলিকপ্টারের ভিতর প্রবেশ করে। মাইরা ফুঁপিয়ে ওঠে, তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মাইরাকে তার কোলে বসায়। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে, ফলে হেলিকপ্টারটা হালকা দুলে ওঠে। মাইরা ইরফানের গলা 2 হাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই বাটফ্লাওয়ার। মাইরা শুনতে পেল কিনা আরও শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য? সে বাঁচবে তো? তার শিশলাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়েই যেতে ইচ্ছে করছে না তার। ইরফান মাইরার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মাইরা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মাইরার মুখ মুছে দেয়। এগিয়ে গিয়ে মাইরার ঠোঁট জোড়ায় সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছু বলল না আর, শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান, অসহায় চোখে অস্পষ্ট মাইরাকে দেখে। মাইরা সময় নিয়ে নিজেকে সামলায়, পিটপিট করে চোখ মেলে তাকায়। হেলিকপ্টারের ভেতর লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না ইরফানকে, অস্পষ্ট দেখল। ইরফান আবারও মাইরার মুখ মুছে দিয়ে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা চোখ বুজল, থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুজল। অসহায়ত্বের সংজ্ঞা এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাতেও আনেনি। কথাটা ভেবে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানদের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মাইরাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি, হসপিটালে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় নিয়ে মাইরাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায়, মাইরার অবস্থা খুবই খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্প্রাণ দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মাইরাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টার কিছুটা বেশি সময় নিয়ে ইরফান মাইরাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত 10:30। ইরফান মাইরাকে কোলে নিয়েই নেমে দাঁড়ায় হেলিকপ্টার থেকে। মাইরাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। মাইরা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে, শিশলা। ইরফান মাইরার দিকে চেয়ে রইল। মেয়েটা তো কাঁদতে শিখেছে কবে থেকে। 2 হাতে মাইরার মুখটা ধরে মৃদুস্বরে বলল, কাঁদছিলে কেন বাটফ্লাওয়ার? মাইরার আবারও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে, তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করালে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, শিশলা, আপনি আমাকে ভালোবাসেন? ইরফান মাইরার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মাইরার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, শুনবে? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে।
ইরফান দুই হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গায়, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो कसम से कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। এইটুকু গিয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হলো। মাইরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান এক পা পিছিয়ে যায়। মাইরা নিজেও দুই পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে মেয়েটা। দুই হাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি শুনে নিয়েছি শিশলা, আমি বাঁচব না। আমি মরে যাব বলে আপনারা এখন এত ভালোবাসা দেখাচ্ছেন। এসব আমার চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমার দুনিয়া লোভী করে দিতে চাইছেন। আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামামায়ের কাছে যেতে চাই। আপনারা আবার আমায় অবহেলা করুন। আমি হাসি মুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলে কাঁদে মাইরা। ইরফানের দম আটকে আসছে বোধহয়। চোখ দুটো ভরে গিয়েছে। সে মাইরার দিকে এগোলো না। নির্জীব চোখে কান্নারত মাইরার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা, ইরফান আব্বু, আমি তোমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটার আর কোনো ওয়ে নেই। আর ওর অপারেশন ভীষণ রিস্ক। তোমাকে 80% মৃত্যুর দিকে ঠেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়েছে। আগে যাদের দেখিয়েছ আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। তুমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের রক্তলাল চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ঢোক গিলতে চায়, পারে না। কেমন ছটফট লাগে। মাইরার কান্না তার কানে এসে বাড়ি খায়। 2 হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, স্টপ ক্রাইং বার্ডফ্লাওয়ার। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে হাঁটু মুড়ে বসে। মৃদু স্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। ইরফানের কণ্ঠ ভাঙা মনে হলো। মাইরার কান্না থেমেছে। মাইরার এভাবে কাঁদতে ভালো লাগে না। মেয়েটা নিজের কান্না নিজেই যেন সহ্য করতে পারছে না। সে মনে মনে ঠিক করল সে আর কাঁদবে না। তার শিশলা কষ্ট পায়। অমন কঠোর মানুষকে এত দুর্বল দেখতে মাইরার একটুও ভালো লাগে না। মাইরা 2 হাতে তার ভেজা মুখ মুছল। এরপর এগিয়ে এসে ইরফানের সামনে বসে। হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে ইরফানের দিকে তাকায়। অন্ধকার হয় তেমন দেখতে পেল না। নাক টেনে বলে, আপনার ফোনটা একটু দিন তো। ইরফান ভ্রু কুঁচকে বলে, কি করবে? মাইরা কিছু না বলে নিজেই ইরফানের পকেট হাতিয়ে ফোন বের করল। এরপর ফোনের লক খুলতে চাইলে পারে না। বিরক্ত হয়ে বলে, আগে আপনি বার্ডফ্লাওয়ার পাসওয়ার্ড দিয়েছিলেন, এরপর চেঞ্জ করে কি দিয়েছেন? ইরফান মৃদুস্বরে বলে, মাই বার্ডফ্লাওয়ার। মাইরা কিছুই বলল না। সে ফোনের ফ্ল্যাশ চালিয়ে ইরফানের দিকে তাক করলে ইরফান চোখ মুখ কুঁচকে চোখ বুজে নেয়। ভ্রু কুঁচকে বলে, কি করছো? মাইরা বাঁ হাতে ফোন ধরে ডান হাত ইরফানের গালে হাত দিয়ে মলিন সুরে বলে, শিশলা, আপনার হাত অনেক দুর্বল। মাইরার কথা শুনে ইরফান চোখ মেলে তাকায়। মাইরার হাতের লাইটটা একটু বাঁকিয়ে দেয়। 2 পা ভাঁজ করে মাঠের মাঝে বসে। 2 হাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে মাইরার গালে নাক ঘষে বলে, জাস্ট ফর ইউ। মাইরা প্রশান্তিময় হাসল। একটু ভেবে বলে, কিন্তু আপনি তো ভুল করছেন। আপনি জানেন না রোগীদের হাসি খুশি রাখতে হয়, আর আপনি উল্টো নিজেই বসে বসে কাঁদছেন। ইরফান গম্ভীর গলায় বলে, আমি কাঁদিনি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, আপনি যে মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। ইরফান কিছু বলতে চায় তার আগেই মাইরা 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বেশ শক্তি খাটিয়ে পেছন দিকে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় পেছন দিকে হেলে ঠাস করে পড়ে যায়। তার উপর মাইরা।
ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, কি করছো? এখানে অনেক নোংরা। মাইরা দুহাতে ইরফানের গলা চেপে ধরে হেসে বলে, আপনাকে মেরে ফেলবো, বুঝলেন? মারার জন্য কি আবার পরিষ্কার জায়গা খোঁজে? ইরফান মাইরার মুখ পানে চেয়ে রইল নীরবে। এইটুকু সময়ের মাঝেই মেয়েটা এভাবে হাসছে কিভাবে? ইরফান ভীষণ অবাক হলো। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনি কি আসলেই গন্ডার? আমি তো ভালোই জোর খাটিয়ে আপনার গলা ধরেছি। আপনি এমন স্বাভাবিক কেন? ইরফান গম্ভীর গলায় বলে, বিকজ তুমি অপুষ্টির পেশেন্ট। মাইরা ইরফানের গলা ছেড়ে ইরফানের পেটের উপর উঠে বসে। ইরফান চুপচাপ মাইরার কার্যকলাপ দেখছে। মাইরা গাল ফুলিয়ে বলে, আপনি তো আমার দেওয়া গন্ডার নাম একদম সার্থক করে দিচ্ছেন। মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার ভান করবেন, বুঝেছেন? নয়তো আপনি সত্যি সত্যি আকৃতিতেও গন্ডার হয়ে গেলে তখন আমি অকালে বিধবা হয়ে যাব। ইরফান অদ্ভুতভাবে বলে, এসব স্টুপিডদের মতো কথা কোথায় পাও তুমি? মাইরা ইরফানের উপর শটান হয়ে শুয়ে পড়ল। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের কানের কাছে মুখ নিয়ে আবেগী সুরে ডাকে, শিশলা। ইরফান দুই হাতে মাইরার কোমর জড়িয়ে ধরল। মৃদু স্বরে বলল, বলো বাডফ্লাওয়ার। মাইরা মিটিমিটি হেসে বলে, বিশ্বাস করুন, আমি এসব আজগুবি কথা আপনার পেট থেকে পেয়েছি। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়। মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, বাদরামি অফ করবে না? মাইরা ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে খিলখিলিয়ে হাসে। হাসতে হাসতেই বলে, আচ্ছা, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো? শুনুন, এসব কথা বলা স্বামীদের কাজ, বউদের কাজ স্বামীদের মুখ থেকে শোনা। ইরফান মাইরার কথাগুলো শুনল। ডান হাতে মাইরার হিজাব আলগা করে দেয়। এরপর গলার ভাঁজে ঠোঁট দাবালে মাইরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, ইউ নো, হাজবেন্ডদের আরও অনেক কাজ আছে, তোমাকে সুস্থ করে নিয়ে সব বোঝাবো। মাইরা মাথা তুলে ইরফানের চোখের দিকে তাকায়, মলিন গলায় বলে, আপনার আঙ্কেলের কথা শুনেও আপনি কেন ভাবছেন আমি বাঁচব? ইরফান রেগে বলে, আঙ্কেল না হলে মার্ডার করে দিয়ে আসতাম তাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে, নিজেকে শান্ত করে। মৃদুস্বরে বলে, কানাডায় আমার পরিচিত অনেকেই আছে। আমি আমার এক ফ্রেন্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছি। তার বাবা ডক্টর। সে তার বাবাকে রিপোর্ট দেখিয়েছে। আমি কথা বলেছি তার সাথে। তিনি বলেছেন তোমার অপারেশন করাতে হবে না। কানাডার ট্রিটমেন্টের মান অনেক উন্নত, বাংলাদেশের ট্রিটমেন্টের মানের থেকে অনেক ভালো। এরা তিলকে তাল করে। আঙ্কেল নিজের লোক বলে আমি তার কাছে গিয়েছিলাম, বাট সে তো বাংলাদেশেরই ডক্টর। ফালতু টাইম ওয়েস্ট করেছি, ডিসগাস্টিং। একটু থেমে বলে, আজকেই কানাডার ফ্লাইটে উঠব, বুঝেছ? মাইরা ঠোঁট উল্টে বলে, আবার কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে? ইরফান দৃঢ় কণ্ঠে বলে, প্রয়োজন পড়লে পুরো বিশ্বের অল কান্ট্রিতে তোমাকে নিয়ে যাব, আন্ডারস্ট্যান্ড? মাইরা দুই হাতের কোনোই ইরফানের বুকে ঠেকিয়ে দুই হাতের উপর তার থুতুনি রেখে বলে, সব দেশের সরকার আপনার শ্বশুর হয়? ইরফান ভ্রুকুচকে বলে, স্টুপিড, ইউ নো, আমি অলরেডি কতগুলো কান্ট্রির সাথে ইনভলভ। মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কিভাবে? ইরফান মাইরার গালে হাত গলিয়ে বলে, বিজনেস পারপাসে। আই প্রমিস ইউ, তোমার কিচ্ছু হবে না। মাইরা চোখ বুজে মৃদু হাসল। সে তো তার শিশলার একটুখানি ভালোবাসা চেয়েছিল, অথচ তার শিশলা তাকে তার চাওয়ার থেকেও কত গুণ বেশি ভালোবাসে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আমার বডি তোমার বেড মনে হচ্ছে? মাইরা চোখ খুলে ইরফানের দিকে তাকায়, একটু লজ্জা পায়। মুখ লুকাতে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মৃদুস্বরে বলে, আমার পার্সোনাল বেড মনে হচ্ছে।
মাইরার উত্তরে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল, মৃদুস্বরে বলল, এত উন্নতি হয়েছে কবে? মাইরা ইরফানের কথার উত্তর করল না। একটু পর মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন না, এই মিথ্যা বলতেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আই ডোন্ট লাইক ইউ অ্যান্ড ইটস ট্রু। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। দুই হাতে আগের চেয়েও জোরে ইরফানের গলা চেপে বলে, খবিশ লোক, মিথ্যেবাদী। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, কি করছো? কথাটা বলে মাইরাকে ঘাসির উপর ফেলে ইরফান মাইরার উপর আধশোয়া হয়। মাইরা ইরফানের গলা ছেড়ে চোখ বড় বড় করে বলে, কি করছেন, সরুন। ইরফান এবার মাইরার মাথা থেকে হিজাব সরিয়ে দেয়। এরপর মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে, এতক্ষণ জ্বালিয়েছ, এবার স্টপ। রাত 1টায় ফ্লাইট, ততক্ষণ এখানে ঘুমাও। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মাঠের মাঝে তাকে ঘুমাতে বলছে, একটু আগে নিজেই চেঁচালো এখানে নাকি নোংরা, আর এখন দেখো। ইরফানকে ঠেলে বলল, এখন আপনার গায়ে নোংরা লাগছে না? ইরফান বিড়বিড় করে, নো, মেনে গিয়েছি। ইরফানের কথা শুনে মাইরা কপাল চাপড়ালো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। এই জায়গার 100 হাত দূরেও কোনো মানুষ নেই, হেলিকপ্টার দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। চারপাশে কেমন অন্ধকার। মাইরা ঢোক গিলে ইরফানকে ঠেলে সরাতে চায়। ভীত কণ্ঠে বলে, সরুন, এটা কোথায় এনেছেন আমাকে? মনে হচ্ছে এখানে জিনেরাও থাকে না। ইরফান মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরা মিনমিন করে বলে, আমি বাড়ি যেতে চাই প্লিজ। ইরফান মাইরার পিঠের নিচে হাত দিয়ে মাইরাকে সহ উঠে বসল। এরপর মাইরাকে নিয়েই উঠে দাঁড়ালো। নিচু হয়ে মাঠ থেকে তার ফোন উঠিয়ে ক্যাপ্টেনকে কল করে এখানে আসতে বলে। মাইরা আগে সেভাবে খেয়াল না করলেও এখন বারবার এদিক ওদিক তাকিয়ে আছে। জায়গাটা আসলেই কেমন যেন ভুতুড়ে টাইপ। মেয়েটা ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়। ইরফান ফোন পকেটে রেখে মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, হোয়াট হ্যাপেন? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি কি জানেন এখানে জিন থাকে? কথাটা বলে আবারও এদিক ওদিক তাকায় মাইরা। ইরফান ভ্রু কুঁচকে বলে, আই নো। তোমাকে ওদের সাথে পরিচয় করাতেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে বলেছি। মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। দুই হাতে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, আপনি আমার সাথে মজা করছেন, আমি ভয় পাচ্ছি। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মাইরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারের ভেতর বসে। মাইরার আবারও খারাপ লাগে। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে রাখে। কাঁদতে চাইল না, তবু 2 ফোঁটা পানি চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে মৃদুস্বরে বলে, ইউ নো বার্ডফ্লাওয়ার, তুমি ঠিক আছো। বেয়াদব ডক্টর আমার বার্ডফ্লাওয়ারের ভুল ট্রিটমেন্ট করিয়ে তোমার চোখের পানি ওয়েস্ট করিয়েছে। বাংলাদেশে এসে ওদের ডক্টরের লাইসেন্স কেড়ে নেব আমি। ওয়েট। ইরফানের কথায় মাইরা হেসে ফেলল। ইরফান মাইরার মাথার হিজাব টেনে দিয়ে হিজাবের উপরে একটা চুমু আঁকে। এরপর মাথা হেলিয়ে চোখ বুজে রাখে। আগের চেয়ে কিছুটা ভালো লাগছে। ইরফান চট্টগ্রাম থাকতেই মাইরার সব রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং তার কানাডার ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ আগেই সে ইরফানকে মেল করে ইনফর্ম করে। মাইরার ফুল কন্ডিশন ইরফান তার ফ্রেন্ডের বাবাকেই সরাসরি বলে। সব শুনে ভদ্রলোক খুবই স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টা, যদিও দূর থেকে 100% শিওর কিছু বলতে পারছে না। তবে ইরফানের হাতে আপাতত যা আছে তা দিয়ে মাইরার কন্ডিশন অপারেশনের দিকে যায়নি। আপাতত এইটুকুই অনেক বড় স্বস্তির। ইরফান দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে, পাশেই মাইরা। ইরফান বাঁ হাতের মুঠোয় মাইরার ডান হাত ধরে আছে। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে।
ইরফান মাইরাকে নিয়ে বাড়িতে গিয়েছিল। সবার সাথে দেখা করে খাবার খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজ এসেছে। ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। ইরফান ছোট করে বলে, হুম। ফাইজ মাইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, অল দ্য বেস্ট মাইরা, সুস্থ হয়ে ফিরে এসো, আমরা অপেক্ষা করব। মাইরা মৃদু হেসে মাথা নাড়ে। এরপর ফাইজ ইরফানের থেকে বিদায় নিয়ে তার কাজে চলে যায়। শুদ্ধ কোথা থেকে একটা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। এরপর মাইরার দিকে তাকিয়ে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ওহে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, অবশ্যই সুস্থ হয়ে ফিরবে, বুঝেছ? শুদ্ধর কথা বলার ধরনে মাইরা হেসে ফেলল। মাথা নেড়ে বলে, দোয়া করবেন ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, আস্তাক ফিরুল্লাহ। এটা তুমি কি বললে মাইরা? মাইরা একটু ভয় পেল। সে আবার কি বলল? ভুলভাল কিছু বলে ফেলল না তো? আমতা আমতা করে বলে, কি বললাম ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, ভাই, তোর বুক কি বেশি জ্বলছে? বিশ্বাস কর, তোর সারা বডি জ্বললেও আমি মাইরার জন্য দোয়া করব। ইরফান বিরক্ত চোখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ হাসল। এরপর মাইরার দিকে তাকিয়ে হেসে বলল, মাইরা, কোনো কানাডিয়ান ছেলেকে ভালো লাগলে সাথে সাথে আমাকে একটা খবর দেবে। আফটার অল আমি তোমার বড় ভাই বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না? মাইরা এবার মনে মনে হেসে মাথা নেড়ে বলল, সত্যি ভাইয়া, কানাডিয়ান ছেলেদের সামনে থেকে দেখা আমার স্বপ্ন ছিল। হাউ কিউট। ইরফান রেগে চিল্লিয়ে বলে, শাট আপ। শুদ্ধ হাসছে। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান মাইরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, রাগাচ্ছ কেন আমায়? মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনি রাগছেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। মাইরা মুখ ফুলায়। এই লোকের এই কথা এই জীবনে যাবে না। মাইরা সামনের দিকে তাকালে চোখে পড়ল শুদ্ধর পেছন দিকে। সামান্য বাম দিকে নাসিমকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মাইরা বিব্রত বোধ করে। লোকটাকে তার অকারণেই ভালো লাগে না। এমন নয় যে নাসিম বখাটে তাকে ডিস্টার্ব করে, কিন্তু নাসিমের দৃষ্টি মাইরার কাছে ভীষণ অস্বস্তিকর লাগে। মাইরার ডান দিকে ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়, যেন মাইরাকে নাসিম দেখতে না পায়। নাসিম বোধহয় বুঝল মাইরার মনোভাব, মৃদু হাসল তা দেখে। ইরফান শুদ্ধর দিকে চেয়ে রেগে বলল, ইন ফিউচার বাডফ্লাওয়ারের আশেপাশে নাসিমকে দেখলে আই সোয়ার ওর অবস্থা সাহিলের মতো করব আমি। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। দ্রুত পিছু ফিরে তাকালে দেখল নাসিম এখনও মাইরার দিকেই তাকিয়ে আছে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ কিছু বলার আগেই ইরফান মাইরা সহ উল্টো ঘুরে মাইরার হাত শক্ত করে ধরে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতর প্রবেশ করে। মাইরা ইরফানের দিকে তাকায় একটু পরপর। সাহেল নামটা পরিচিত লাগলো তার কাছে, কিন্তু মনে করতে পারল না। ইরফান সেই লোকের সাথে কি করেছে? তার আশেপাশে থাকলে এই লোকটার সাথেও তাই করবে বলল। মাইরার হিসেব মিলতে গিয়েও একটুর জন্য মেলে না, কারণ সে সাহেলকে চিনতেই পারছে না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। উল্টো ঘুরে এগিয়ে গিয়ে নাসিমের সামনে দাঁড়ায়। নাসিমের দৃষ্টি মাইরা আর ইরফানের গমন পথে। শুদ্ধ নাসিমের মাথাটা তার দুই হাতে নিজের দিকে ঘুরিয়ে বলে, মাইরা চলে গিয়েছে। নাসিম থতমত খেয়ে তাকায়। মেকি রাগ দেখিয়ে বলে, সামনে থেকে সর, ডিস্টার্ব করিস না। কথাটা বলে নাসিম বাইকে স্টার্ট দেয়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এটা আমার বাইক সোনা, তোরা এখন আমার সাথে সাথে আমার বাইকটার দিকেও এমন কুনজর দিচ্ছিস কেন বুঝলাম না। আমি কিউট, আমার জিনিসও কিউট হবে স্বাভাবিক।
কিন্তু তোরা আমার দিকে কুনজর দিতে দিতে দেখছি আমি শুদ্ধকে অশুদ্ধ করেই ছাড়বি। নাসিম বিরক্তি কণ্ঠে বলে, তোর মুখ ব্যথা করে না? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, না তো। তোর কান ব্যথা করে? নাসিম কিছুই বলল না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, মাইরা হয়তো সুস্থ হয়ে যাবে, বুঝলি, কিন্তু তোর নিজেকে সুস্থ করা উচিত। ইরফানের মন মেজাজ ভালো নেই, তাই ঝামেলা করেনি, নয়তো আজর হাতে মার খেতি। নাসিমের মুখটা মলিন হয়, অসহায় কণ্ঠে বলে, আমি তো শুধু দেখি বারবি ডলকে, চাইনি তো। শুদ্ধ সিরিয়াসনেস রেখে বলে, আমি একটা জিনিস ভাবলাম, তুই আর অন্তরা দুটোই ছ্যাঁকাখোর। এরপর নাসিমের দিকে জহুরি চোখে চেয়ে বলে, তুই কি অন্তরাকে বোনের নজরে দেখিস? নাসিম রেগে বলে, জীবনেও না। শুদ্ধ হেসে বলে, তাহলে তোদের বিয়ে দিয়ে দিই, আর 5 জন স্বামী স্ত্রীরা গলা ধরে পীড়িত করে, তোরা না হয় গলা ধরে শোক পালন করবি। হাউ কিউট, ইউনিক কাপল। নাসিম শুদ্ধর বাম হাঁটু বরাবর জোরে সোরে এক লাথি বসায়। শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। বেচারা কথার তালে বুঝতেই পারেনি। নাসিম রেগে বলে, পারলে ওকে খুন করব আমি, সাথে তোকেও। কথাটা বলে বাইকে স্টার্ট দিয়ে চলে যায়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, এই বেয়াদব, আমার বাইক দিয়ে যা। শালা এদের রাগ উঠলে শুধু আমার বাইক নিয়ে টানাটানি করে কেন বুঝলাম না। ইস, এই লাথির বদলা যদি না নিয়েছি রে নাসিম, আমার শুদ্ধ নাম পাল্টে আমি নিজেই অশুদ্ধ রাখব। বেয়াদ্দব পোলা। কানাডায় ফিরে ইরফান মাইরাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে মাইরাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানিয়েছে, টিউমার মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে ক্যান্সারে ট্রান্সফার হয়নি এখনও। ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুবই নিকটে। তিনি 1 মাসের ঔষধ দিয়েছেন। এতে যদি কাজ হয় তাহলে অপারেশন করাতে হবে না। এরপর আবারও 6 মাস কোর্সের ওষুধ দেবেন, আর যদি 1 মাসে কোনো উন্নতি না হয় তবে অপারেশন করাতে হবে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গায়ে লিয়ে চোখ বুজল। মাইরা ডক্টরের কাছ থেকে ফিরে ঘুমিয়ে গেছে। মেয়েটি আবারও কেঁদেছিল নিঃশব্দে। ইরফানের নিজেকে ভীষণ অসহায় লাগে। তার বার্ডফ্লাওয়ারের এই রোগ কেন হলো? আরও কত কত রোগ আছে যেগুলো নিরাময় অ্যাটলিস্ট এত কঠিন নয়। সব রেখে আল্লাহ কেন এটাই তার বার্ডফ্লাওয়ারের মাঝে দিয়ে দিল? ইরফানের চোখ দুটো জ্বালা করে। মাইরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত চোখ মেলে তাকায়। মাইরা ঘুম ঘুম চোখে বেডের উপর বসে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত উঠে গিয়ে মাইরার সামনে বসল। মাইরা তার ঘুম ঘুম চোখ কষলে বলে, আপনার চোখ লাল কেন? ইরফান মাইরার কথা এড়িয়ে গিয়ে বলে, কি খাবে? মাইরা ইরফানের দিকে তাকিয়ে রইল। মাইরার খারাপ লাগে। লোকটা তার জন্য কত চিন্তা করে। মাইরা মৃদু স্বরে বলে, আমি ঠিক হয়ে যাব শিশলা। ইরফান মাইরার চুলগুলো কানে গুজে দিয়ে মৃদু হেসে বলে, আই নো, তোমার কিচ্ছু হবে না। মাইরা মাথা নিচু করে বলে, আমার এখানে ভালো লাগছে না। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, বিড়াল এনেছি। মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। বিদেশি বিড়ালগুলো এত কিউট হয়। মাইরা এর আগে সামনে থেকে কখনো দেখেনি। এখানে এসে রাস্তায় অনেকের কাছে মাইরা এটা দেখে ইরফানের কাছে আবদার করেছিল। ইরফান তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। মাইরাও গাল ফুলিয়েছিল। ইরফানের সাথে আর কথাই বলেনি। বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন বিড়াল এনেছে শুনে তার চোখ দুটো চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি এনেছেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা বেড থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়েও পিছু ফিরে 2 হাত ইরফানের গালে দিয়ে হেসে বলে, শিশলা, আপনি কত ভালো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলে মাইরা দৌড় লাগায় ঘরের বাইরে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, ধীরে যাও, পড়ে যাবে। মাইরা শুনলে তো।
দেখতে দেখতে 15 দিন কেটে যায়। শুদ্ধ কানাডা এসেছে ভার্সিটির কাজে। মূলত ইরফানের সাথে দেখা করাই মেইন উদ্দেশ্য ছিল, সাথে ভার্সিটির কাজও পড়ে গিয়েছে। ইরফান বেডের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসা, বুকে 2 হাত আড়াআড়িভাবে গুজে রাখা, কপালে চিন্তার ভাঁজ, ডান পায়ের উপর বাম পা উঠিয়ে রাখা। শুদ্ধ ডিভানে বসে ইরফানের দিকে চেয়ে বলে, আহাদের বাবা লাস্টে মাইরার কথা কি বলেছে? শুদ্ধর কথায় ইরফান চোখ মেলে তাকায়, চোখ দুটো হালকা লাল। শুদ্ধর একটু খারাপ লাগলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, 10% রিকভার করেছে। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। শুদ্ধ মৃদু হেসে বলে, এটাই কি কম? একটু ধৈর্য ধর, আরও 15 দিন বাকি আছে। ইরফান ঘাড় বাঁকিয়ে খুলে রাখা দরজা বরাবর সোফার দিকে তাকায়, যেখানে মাইরা বিড়ালটিকে কোলে নিয়ে কি কথা বলছে। থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। ইরফান ঢোক গেলে হাস্যোজ্জ্বল মাইরার পানে চেয়ে আক্ষেপের সুরে বলে, দ্যাটস নট এনাফ। এভাবে চললে ওকে অপারেশন করাতে হবে, আর অপারেশন করালে। ইরফান থেমে যায়, কণ্ঠ কাঁপছে। শুদ্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে, নিজেকে সামলায়। এরপর মৃদু হেসে বলে, মাইরার মাঝে অসাধারণ এক প্রতিভা আছে, বুঝলি? ও সব সময় হাসতে পারে, মন থেকে হাসে মেয়েটা, আর এটাও রিকভারের মেন মেডিসিন। ইরফান মাইরার পানি চেয়ে। শুদ্ধর কথা শুনে ইরফান নিজেও সূক্ষ্ম হাসল। মাইরার কোল থেকে বিড়ালটি নেমে যায়। মাইরা সোফা থেকে নেমে তার পাশে থাকা ল্যাপটপটি একটা টেবিলের উপর রেখে দেয়। একটু আগে মাইরা তার শ্বশুর শাশুড়ি ইনায়া সবার সাথে ভিডিও কলে কথা বলেছে। তার মার ভাইয়ের সাথে কলে কথা হয়েছে, তবে দেখতে পায়নি। মাইরার একটু মন খারাপ হয়। ইরফান বলেছে আর 15 দিন পর তাকে বাংলাদেশে নিয়ে যাবে, এই ভেবে মাইরার মন ভালো হয়। তবে মাইরার কাছে এই বাড়িটা বেশ লাগে। পুরো 5টা রুম, ওয়াশরুমগুলোই এক একটা রুমের সমান, বেলকনিগুলো কি বিশাল। মাইরার তো ইচ্ছে করে এই বাড়ি তুলে বাংলাদেশে নিয়ে যেতে। বিড়ালটিকে ইরফানের ঘরের দিকে যেতে দেখে মাইরাও পিছু পিছু আসে। বিড়ালটি শুদ্ধর পায়ের কাছে গিয়ে লেজ নাড়ায়। শুদ্ধ খেয়াল করেনি। পায়ের কাছে সুরসুরি লাগায় শুদ্ধ নিচু হয়ে বিড়াল দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ডিভানের উপর পা তুলে বসে। ডান দিকে ফিরে দুটো হাঁচি দেয়। মাইরা শুদ্ধর কাণ্ড দেখে পেট চেপে হাসছে। শুদ্ধ নাক ডলে কাদো কাদো মুখ করে বলে, ইন্না নিল্লা, আমার শত্রুকে এই বাড়িতে কে ঢুকতে দিল? এই ইরফান, এটাকে বের কর। কথাটা বলে আবারও হাঁচি দেয়। মাইরা এগিয়ে এসে বিড়ালটিকে কোলে নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, কি বলছেন ভাইয়া? ও আমার বাচ্চা লিও, ওকে বের করে দিতে বলছেন কেন? শুদ্ধ নাক ডলে অদ্ভুতভাবে মাইরার দিকে তাকায়। এরপর মাইরার কোলে বিড়ালটির দিকে তাকায়, আবার দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। আরও একবার হাঁচি দিয়ে নাক ডলে বলে, কিরে ইরফান, তোর ডিএনএতে যে প্রবলেম তা তো জানতাম না। কি বাচ্চা পয়দা করলি? এ তো যে সে বাচ্চা নয়, একেবারে পশমলা বিড়াল। বলছি তুই এত ফাস্ট 15 দিনেই বাচ্চা জন্ম দিয়ে দিলি? কি পাওয়ারফুল ডিএনএ রে তোর। কথাটা বলে আবারও 2বার হাঁচি দিল শুদ্ধ। এই বিড়ালে তার এত অ্যালার্জি, এর সাথে এই বাড়িতে থাকবে কি করে? শুদ্ধর কথায় মাইরা ভ্যাবাচাকা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে। মাইরা বোকা চোখে চেয়ে বলল, আপনার কথা বুঝিনি ভাইয়া। শুদ্ধর চোখ নাক লাল হয়ে গিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, ইরফান তোমাকে হাতে কলমে বোঝাবে। শুদ্ধ বেরিয়ে যেতেই মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। রুষ্ট কণ্ঠে বলে, আমি বিড়ালের বাবা? মাইরা ঠোঁট উল্টে বলে, না তো। কেন? লিউ কি আপনাকে বাবা বলে ডেকেছিল? ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে, হাত বাড়িয়ে মাইরাকে ডাকে, কাম।
মাইরা বিড়ালটিকে নিয়ে ইরফানের পাশে গিয়ে বসল। ইরফান বিরক্ত হয় মাইরার কোলে বিড়ালটিকে দেখে। সারাদিন এর সাথে চিপকে থাকে তার বউটা। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মেরে নাড়িভুড়ি বের করে দিতে, কিন্তু মাইরার জন্য সেই ইচ্ছেকে মেরে ফেলতে হয়। ইরফান বিড়ালটির মাথার কাছে চিমটি দিয়ে ধরে উঁচু করে বিড়ালটিকে মেঝেতে নামিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে রেগে বলে, আরে, ওকে এভাবে ধরছেন কেন? আপনি আসলেই পাষাণ। একটা বিড়ালের প্রতিও আপনার সামান্যতম মায়া নেই। ইরফান তার কাজ শেষ করে মাইরাকে তার কোলে বসিয়ে নেয়। মাইরা ঘাড় নিচু করে দেখতে চায় বিড়ালটি কোন দিকে গেল। ইরফান দুই হাতে মাইরার দুই গাল চেপে নিজের দিকে ফেরায়। মাইরা কিছু বলার আগে ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বিড়ালের বাবা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই, অ্যান্ড তোমাকেও বিড়ালের মা বানানোর ইন্টারেস্ট নেই, ওকে? একটু থেমে ঠান্ডা গলায় বলে, তুমি আমার বেবির মা হবে, আন্ডারস্ট্যান্ড? ইরফানের কথায় মাইরার কেমন অদ্ভুত অনুভূতি হলো। কথার তালে হঠাৎই বলে ফেলে, কবে? কথাটা বলে মাইরা থতমত খেয়ে যায়। ভীষণ লজ্জা পায় মেয়েটা। ইরফানের দৃষ্টি থেকে বাঁচতে দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফানের কোল থেকে নামতে চাইলে ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে। মাইরার নত মুখ পানে চেয়ে ঠোঁট কামড়ে হাসে। মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি কবে আমার বেবির মা হতে চাইছো বাডফ্লাওয়ার? মাইরা চোখ খিচে নেয়। ইস, বেফাস কথা বলে বলে শুধু ফেঁসে যায়। একটু পর চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে, আমতা আমতা করে বলতে নেয়, শীষ। বাকিটুকু আর বের করতে পারে না। ইরফান মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে পেছন দিকে হেলে পড়তে নেয়। ইরফান দুই হাতে আগলে নেয় অনুভূতির জোয়ারে ভাসতে থাকা তার বাডফ্লাওয়ারকে। দেখতে দেখতে আরও 5 দিন পেরিয়ে গিয়েছে। শুদ্ধ কানাডাতেই আছে। ভার্সিটির জন্য তার মোটামুটি কাজের চাপ আছে। ঘড়ির কাঁটায় জানান দেয় রাত 12টা। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে। ফারাকে বেশ কয়েকবার কল করে। ফারা কল রিসিভ করে না। ফারার ভার্সিটি এখন, না ধরাই স্বাভাবিক। শুদ্ধ তবুও বিরক্ত হলো। পুরো 5 দিন দেখেনি তার পাখিটাকে। কি জ্বালা! বিয়ে করেও বিরহ তার। এই 5 দিনে মাইরার আগের চেয়েও অনেকটা উন্নতি হয়েছে। শুদ্ধ স্বস্তি পায়। ইরফানটা বাংলাদেশে গেলে সে আগে বিয়ে করবে, এসব দূরত্ব আর নেওয়া যায় না। হঠাৎই পেছন থেকে কেমন যেন জড়ানো কণ্ঠ পায়। শুদ্ধ ভ্রুকুচকে পিছু ফিরে তাকায়। হালকা আলোয় ইরফানকে স্পষ্টই দেখল। ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এগিয়ে আসে শুদ্ধর দিকে। আঙুল উঁচিয়ে বলে, আমার বউ কোথায়? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। এগিয়ে গিয়ে বলে, মাইরা তো ঘুমিয়ে গেছে, তুই তো বললি ঘণ্টাখানেক আগে। ইরফান ঠিকভাবে দাঁড়াতে পারছে না। চোখ খোলে আবার বোঝে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, তুই কি অসুস্থ নাকি? ইরফান এলোমেলো কণ্ঠে বলে, আমার অনেক কষ্ট। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এর হয়েছে কি? ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এসে হঠাৎই শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। এই ইহজীবনে ইরফান এমন করেছে বলে তো তার মনে পড়ে না। ইরফানের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, এই ইরফান, ঠিক আছিস তুই? ইরফান শুদ্ধকে ছেড়ে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, নো, আমি ঠিক নেই। ইউ নো, বাডফ্লাওয়ার শুধু আমাকে হার্ট করে। শি ইজ এ সেলফিশ গার্ল।